আসসালামু আলাইকুম। পুঁজিবাজার নিয়ে এনটিভির নিয়মিত অনুষ্ঠান মার্কেট ওয়াচে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। প্রিয় দর্শক, আমি মুস্তাক সাদিক। আজকে এই পুঁজিবাজার নিয়ে কিন্তু আমরা এই অনুষ্ঠানে অনেকে অনেক কথা বলি, অনেক আলোচকবৃন্দ অনেক আশার আলো কথা শোনায়, কিন্তু তারপরে পুঁজিবাজার কেন জানি গতি পাচ্ছে না। পুঁজিবাজার নিয়ে সরকার একদম উপর মহল, তারাও চাচ্ছে পুঁজিবাজার ভাইব্রেন্ট হোক, তারপরেও কেন জানি পুঁজিবাজার তার নিজস্ব গতি ফিরে পাচ্ছে না। পুঁজিবাজার সারা দুনিয়াতেই একটা সময় আসে যে উত্থান পতন হয়, তারপরে আবার কিছুদিনের মধ্যে হয়ে যায়, কিন্তু আমাদের পুঁজিবাজার বহুদিন ধরে একদম একটা স্ট্যাগনেন্ট অবস্থার মধ্যে চলতেছে। যদিও মাঝে মাঝে পুঁজিবাজারে কিছুটা গতি পায়, আবার সেই একই অবস্থানে ফিরে আসে। আজকে আমরা আলোচনা করব এই আমাদের পুঁজিবাজারের এই সংকট কীভাবে দূরীভূত করা যায়। পুঁজিবাজার কেউ কেউ বলেন পুঁজিবাজারে লিকুইডিটি সংকট, কেউ কেউ বলেন আস্থার সংকট, কেউ কেউ বলেন এখানে রেগুলেটরি ওভার রেগুলেশন ইত্যাদি ইত্যাদি বিভিন্ন কথাবার্তা পুঁজিবাজার নিয়ে হচ্ছে। আপনারা বিভিন্ন পত্রপত্রিকায়, মিডিয়ার বিভিন্ন কিছুর মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন। আজকে আমরা এই সব আপনাদের মনের কথাগুলো নিয়ে কথা বলার জন্য আজকে আমাদের স্টুডিওতে আছেন অধ্যাপক ডক্টর মুসা। আপনাদের অনেকেরই পরিচিত, তিনি একাধারে অধ্যাপক, একাধারে পুঁজিবাজার বিশ্লেষক এবং পুঁজিবাজার নিয়ে উনি গবেষণা করেন। আমাদের সঙ্গে আজকে আলোচনায় থাকবেন। আর আরেকজন আছেন আমাদের নারী দিবসের, আজকে আমাদের সারা বিশ্বব্যাপী নারী দিবস, এবং নারী দিবসের ব্যক্তিত্ব একজন ফাহমিদা হক। তিনি হেড অফ ফাইন্যান্স, রিলায়েন্স ব্রোকারেজ সার্ভিসেস লিমিটেড। উনি অনেকদিন ধরে পুঁজিবাজারে কাজ করছেন। আজকে নারী দিবসে ওনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমরা। নারীরা আমাদের দেশের পুঁজিবাজারে কতটুকু অংশগ্রহণ করেছে এবং নারীরা কতটুকু আগে আসতেছেন সে নিয়ে আলোচনা হবে। তো আমি প্রথমেই যাচ্ছি অধ্যাপক ডক্টর মুসার কাছে, যে আমরা এই পুঁজিবাজার নিয়ে আপনার সঙ্গে এই স্টুডিওতে বহুবার আলোচনা হচ্ছে, বহু সাজেশন আপনারা রেখেছেন, তারপরে পুঁজিবাজার কেন গতি পাচ্ছে না? আমরা যদি গতি দিতে পারতাম অনেক আগে দিয়ে দিতাম। আসলে বলতেই পারি বাংলাদেশটা অনেক জায়গায় কিন্তু ইউনিক। আমার মনে হয় শেয়ার বাজারের বেলাও এটি ইউনিক। আপনি একটু আগে বলছিলেন শেয়ার বাজারে উত্থান পতন একটা স্বাভাবিক। প্রায় কয়েক বছর পরপরই ইভেন আমেরিকান স্টক মার্কেটে ওঠানামা হয়। ওটা সাধারণত ইকোনমির সাথে জড়িত থাকে। যেমন ধরেন রিসেশন আসার আগে আগে পুঁজিবাজারে ধস নামে, অথবা কোনো একটা আনইউজুয়াল ইভেন্ট ঘটলে ঘটতেই পারে। এবং আমরা দেখেছি আমাদের বাজারে যখন ধস নামলো অন্য বাজারেও নেমেছে, ইভেন পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ার বাজারেও নেমেছে, সব জায়গায় নেমেছে, কিন্তু তাদের বাজারগুলো কিন্তু 1-1.5 বছরে ঘুরে দাঁড়িয়েছে। আর আমরা 2010-এর শেষ থেকে শুরু করে এখন 2016-এর প্রায় ফার্স্ট কোয়ার্টার শেষ করে ফেলছি, কিন্তু বাজারটাকে কোথাও যাচ্ছে না। অ্যাজ ইফ এখানে যারা ইনভেস্টর ছিলেন তাদের দুঃখের রজনী শেষ হবে না। এখন আসি আসল কথার মধ্যে, যে আমাদের বাজারটা ইউনিক এই কারণে, আমাদের বাজারের মধ্যে সবচেয়ে বেশি বিনিয়োগকারী হলো সাধারণ বিনিয়োগকারী। সাধারণ বিনিয়োগকারী বলতে বোঝাচ্ছি ইন্ডিভিজুয়াল বিনিয়োগকারী। এর মধ্যে অনেক কম টাকা নিয়ে আসছেন, আবার অনেকে কিন্তু খুব বড় টাকাও নিয়ে আসছেন। ইনস্টিটিউশনাল ইনভেস্টারের সংখ্যা খুব বেশি নেই। আমাদের ইনস্টিটিউশনাল ইনভেস্টার হিসেবে মিউচুয়াল ফান্ডসগুলোকে আমরা বাজারে এনেছি, অনেকগুলো এনেছি, কিন্তু তাদের কার্যক্রম বোধ হয় ততটা ভালো না, দুঃখজনক। এবং এদের কাছ থেকেই কিন্তু বাজার যখন ডিরেলড হয়ে যায়, আমরা বলি ডেভিয়েটেড করে নর্মাল কোর্স থেকে, আমরা আশা করি ইনস্টিটিউশনাল ইনভেস্টার এটাকে তুলে ধরবে। কিভাবে করবে? যদি তারা মনে করে অনেক সিকিউরিটিজ এখন আন্ডার ভ্যালুড, তারা তখন এখানে ইনভেস্টমেন্ট করবে, শেয়ারের বাজারের মধ্যে একটা ডিমান্ড ক্রিয়েট করবে, বাজার উঠবে। আবার যদি দেখা যায় কোনো সময় বাজার ওভার ভ্যালুড হয়ে যায়, বুলিশ মার্কেট, তারা এটাকে রাশ টাইনা ধরবে। রাশ টাইনা ধরার একটা উপায় আমাদের দেশে আসলে আমরা ইলিগেল করে বসে রাখছি। রাশ ধরার জন্য লাগবে শর্ট সেল করার সুযোগ থাকতে হবে। আমাদের দেশে আমরা শর্ট সেল করতে দিই না। এইটার দিকটা অবশ্য শেয়ার মার্কেট মানে যারা নিয়ন্ত্রণ সংস্থা, এটার ব্যাপারে আমি একটুখানি ইন্টারাপ্ট করছি। এখানে এটার ব্যাপারে একটা কথা হয়েছিল যে আমরা যদি ডিমিউচুয়ালাইজড হওয়ার পরে আমাদের মার্কেটের বিভিন্ন মানে এখন তো ইকুইটি মার্কেট আছে, ইকুইটি মার্কেটের সঙ্গে আমাদের ডেরিভেটিভস আসবে। ডেরিভেটিভস আসলে পরে এই যে আপনার শর্ট সেল বলেন, অপশনস বলেন, এগুলি চলে আসবে। কিন্তু এখন পর্যন্ত আমরা ডেরিভেটিভসে যেতে পারিনি। আজকে আমার একটা জিনিস আপনাদেরকে সুখবর দিচ্ছি, সেটা হচ্ছে যে আগামীকালকে
থেকে আমাদের বিনিয়োগকারীরা মোবাইল অ্যাপসে তারা আমাদের স্টক ব্রোকিং হাউসের সঙ্গে যোগাযোগ করতে পারবেন এবং তারা তাদের বাড়িতে বসে পুঁজিবাজারের সমস্ত চিত্র দেখতে পাবেন এবং অংশগ্রহণও করতে পারবেন এবং তারা ট্রেডও করতে পারবেন। সেটা আগামীকালকে মাননীয় অর্থমন্ত্রী উদ্বোধন করতে যাচ্ছেন এবং সেটার পরে এবং আমরা আশা করছি সেখানে উনি কোনো একটা বক্তব্য রাখবেন এবং সেখানে পুঁজিবাজার নিয়ে নিশ্চয়ই কথা হবে। তা আমরা সেই আগামীকালের আশায় আছি আর কি। আপনি যেটা বললেন সেই আশার ক্ষীণ আলো আমরা অন্তত আগামীকাল দেখতে পাচ্ছি। বাট আমার কাছে যেটা মনে হয় আর কি যে এটা ভালো উদ্যোগ। আমরা যত তাড়াতাড়ি অটোমেশনে যেতে পারবো তত তাড়াতাড়ি আমাদের জন্য সুবিধা হবে। তার কারণ আমি ট্রেডটা ব্রোকারের মাধ্যমে দেওয়ার চাইতে আমি যদি নিজে ট্রেড করতে পারি তাহলে কিন্তু ইমপ্রম্পটু একটা অ্যাকশন দিতে পারি। আমি একটা কল করলাম, আমার ব্রোকারেজকে ওই সময় হয়তো পেলাম না, একটু দেরি হয়ে গেল, একটু দেরি হয়ে গেল, হয়তো দেখা গেল যেই প্রাইসে আমি কিনতে চাচ্ছিলাম বা বিক্রি করতে চাচ্ছিলাম সেই প্রাইসটা পাওয়া গেল না। সুতরাং দ্যাট সিস্টেম ইজ ভেরি গুড। যদি আমি আমার মতন করতে পারি ইনশাআল্লাহ আগামীকাল করতে পারবো, এটা একটা গুড নিউজ। কিন্তু আসল জায়গায় আসি, শেয়ার বাজারের মধ্যে যারা আসল কর্তা ব্যক্তি, মূল অ্যাক্টরস, তাদের অ্যাক্টিভিটিস যদি রেশনাল না হয় তাইলে কিন্তু আমরা তলানি থেকে আসবো না। প্রশ্নটা হলো হু আর দি মেইন অ্যাক্টার্স। ডেফিনেটলি ব্রোকারেজ হাউস আছে, নন ব্যাংক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস আছে। বাংলাদেশে কমার্শিয়াল ব্যাংকসগুলো একটা বড় রকমের ফ্যাক্টর, বিকজ তাদের প্রায় প্রত্যেকেরই কিন্তু ইনভেস্টমেন্ট উইং আছে, আবার ব্রোকারেজ উইংও আছে। সুতরাং দে হ্যাভ এ গুড রোলস টু প্লে। কিন্তু তাদের আবার কোনো সমস্যা আমরা ক্রিয়েট করে ফেলেছি, কতটুকু ইকুইটিতে এক্সপোজ করতে পারবে, কতটুকু করতে পারবে না, অলরেডি ওভার এক্সপোজার হয়ে গেছে কিনা সেই সমস্যাটা আছে। আবার বাংলাদেশ ব্যাংক তাদেরকে অনেক নিয়ন্ত্রণের মধ্যে রাখছে, সুতরাং সেইটা একটা জিনিস। মোস্ট ইম্পর্টেন্টলি রেগুলেটর যারা আছেন তারা কিন্তু একটা বড় রকমের অ্যাক্টর। তার কারণ কি, তারা গতি প্রবাহ দেখে কখন পানি ডালতে হবে আর কখন ওখানের মধ্যে আগুন দিতে হবে এই ব্যবস্থাটা করেন। প্রশ্নটা হলো যে আমাদের রেগুলেটররা বুঝতে পারেন কিনা, বুঝতে পেরে সঠিক কাজটা করতে পারেন কিনা, এ নিয়ে কিন্তু আমাদের অনেকেরই সন্দেহ, অনেকের প্রশ্ন আছে। সুতরাং মূল অ্যাক্টরকে অ্যাক্টিভ করতে হলে যেটা করতে হবে, যেমন ধরেন মার্চেন্ট ব্যাংকার্সদের কাছে কিন্তু হাতিয়ার কোনটা, যে তারা মার্জিন লোন দেয়। এখন আমি মার্জিন লোন কত বুক করতে পারি? আমার ব্রোকার বলছে যে আমি আমার 100 টাকার এগেনস্টে মাত্র 30 টাকা লোন নিতে পারবো। তো যদি আমি 30 টাকার জায়গায় 100 টাকার লোন নিতে পারতাম তাহলে কিন্তু আরও 70 টাকার ইনভেস্টমেন্ট এখানে হইতো। তা আমাকে স্টাইমিট করে দেওয়া হইলো। আচ্ছা, এখন ব্রোকার ইচ্ছা করলে কিন্তু আমাকে 100 টাকা দিতে পারে না, যেহেতু রেগুলেটর বলছে 50 টাকার বেশি দেওয়া যাবে না, 50% মার্জিন। তাহলে কাজটা কার করতে হবে? রেগুলেটরের প্রথম বলতে হবে আমি মার্জিনটা বাড়াবো। এখানে মুসা ভাই আরেকটা সব আছে যে ব্রোকার হাউসগুলো কিন্তু ব্যাংকের থেকে ইচ্ছা করলে লোন নিতে পারতেছে না। হ্যাঁ, ব্রোকার হাউসগুলোকে লোন চাইলেই এক্সপোজারের মধ্যে নিয়ে ধরা হচ্ছে। হয়রাজ আপনি যে কোনো একটা ইন্ডাস্ট্রিতে লোন দিতে কোনো আপত্তি নাই, যে কোনো অ্যামাউন্ট লোন দিচ্ছেন। ব্রোকার হাউসকে ওই যে ব্রোকার হাউস যদি আজকে আমি যদি 5 কোটি টাকা চাই, আমাকে ওই এক্সপোজারের মধ্যে ধরে নিয়ে আমাকে একটা পয়সা দিবে না। যাই হোক, আমি আসতেছি মিস্টার ফাহমিদা, আপনার সঙ্গে আপনি একাধারে বিশ্লেষক, একাধারে আপনি একটা হাউস চালান, আপনি একাধারে একটা হাউস চালান, আপনি একটা প্রাতিষ্ঠানিক প্রতিষ্ঠানের আপনি একজন বিনিয়োগকারী। আমরা সব সময় শুনতেছি যে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা বাজারে একটু অ্যাবসেন্ট, মানে কেমন জানি একটু সে কী অবস্থায় আছেন, আপনারা দ্বিধাহীনতা ভুগতেছেন যে বাজারে এই মুহূর্তে ঢুকবো কিনা ঢুকবো। মুসা ভাই যে কথাটা বললেন যে বাজার এখন তলানিতে চলে আসছে, এখনও যদি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা বাজারে অ্যাক্টিভ না হয় তো কবে হবে? দেখেন, এখানে ধন্যবাদ প্রশ্নটা করেছেন। আসলে দ্বিধাদ্বন্দ্বের ব্যাপারটা আসছে না। ব্যাপারটা আসলে যেটা হয়েছে, আমাদের যারা 2010-এ আপনি জানেন যে নন ব্যাংক এবং ব্যাংকের যারা সাবসিডিয়ারি আছে সবাইকে মার্জিন লোন দিয়ে, হ্যাঁ, তো সবাই আমরা যেটা হয়েছিল মার্কেট ক্র্যাশের পরে আমাদের সবার লোনগুলো স্টাক আপ হয়ে গেছে। ইন দ্য মিন টাইম হচ্ছে রেগুলেশনের কারণে আমরা ওই একটা লিমিটের মধ্যে আমাদের ওই লোনটাকে প্যারেন্ট কোম্পানির সাথে লোনগুলোকে বেসিক্যালি সব নিয়ে আসতে হচ্ছে। প্যারেন্ট কোম্পানি বলেন, আর সব ব্যাংক এনবিএফআই যেটা বললেন যে মোরলেস সবারই একটা করে ব্রোকার এবং মার্চেন্ট ব্যাংক আছে, তো সবাই দেখা গেছে ওই লিমিটের মধ্যে আছে। এখন আমাদের লোন হয়ে গেছে স্টাক আপ।
এর মধ্যে একটা বড় পোর্শন নেগেটিভ ইকুইটি। সো এই একটা যে শূন্যতা তৈরি হয়ে গেছে, নেগেটিভ ইকুইটি আজকে গত 6 বছর ধরে বলে আসতেছেন নেগেটিভ ইকুইটি, এর কোনো সুরাহা নাই। আপনারা হয় আইদার এটাকে রাইট অফ করে একটা অথবা এমোটাইজ করেন একটা লসটাকে তো আপনাকে নিতে হবে, টুডে অর টুমরো তো আপনাকে নিতে হবে। এখন নেগেটিভ ইকুইটি বলে আপনারা বাজার থেকে সরে যাবেন এবং প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী কিন্তু বাজারের একটা বড় অংশ হবে। আমি একটা ব্যাপারে একটু পরে আপনার সঙ্গে আবার আসতেছি। আমার একজন দর্শক অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন আমাদের সঙ্গে প্রশ্ন করতে। প্রিয় দর্শক, আপনার নামটি বলে প্রশ্নটি করেন। আমার নাম মোহাম্মদ জুয়েল আহমেদ, আমি এমএনজেড সিকিউরিটি থেকে বলছি। আমি একজন ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র বিনিয়োগকারী। রাইট। আমি ফাহমিদা হকের সাহেবের কাছে একটা প্রশ্ন। এর আগে তাকে স্বাগতম জানাই আজকে আন্তর্জাতিক নারী দিবসের। ধন্যবাদ আপনাকে। আমার প্রশ্নটা হলো যে সরকার অনেক পদক্ষেপ নিচ্ছে বাজার ভালো করার জন্য, রাইট, কিন্তু তারপর হচ্ছে না। আর কি কি করলে এই বাজার আরো ভালো হবে আপনি মনে করেন? এই প্রশ্নটাকে ফাহমিদাকে করছেন না আমরা সবাইকে করছেন? আচ্ছা, আমরা এটার উত্তর আমরা মুসা সাহেবকে জিজ্ঞেস করব। ফাহমিদা তো প্রথম থেকে বলতেছিল এবং ফাহমিদা বলে। জি, থ্যাংক ইউ আপনাকে ফর দ্য গ্রিটিংস। যেটা হচ্ছে কি করা যেতে পারে, আসলে আমরা তো এটা নিয়ে সবসময় আলোচনা করি কি করা যেতে পারে। এখন বর্তমানে যেটা সমস্যা, মানে মেজর সমস্যা মনে হচ্ছে সেটা হচ্ছে লিকুইডিটি ক্রাইসিস। আমাদের ছোট একটা সেল প্রেশার আসলে মার্কেট সেটা অ্যাবজর্ব করতে পারছে না, মার্কেট ফল করছে। হ্যাঁ, তো ওই লিকুইডিটি ক্রাইসিস অথবা পারচেস পাওয়ারের ক্রাইসিস আপনি বলতে পারেন। তো এই জায়গাটা থেকে আমাদের প্রাতিষ্ঠানিক আমি যেটা বলছিলাম আর কি, যে লসটা আমাদের হয়ে আছে। এখন রাইট অফ করার কথা যদি আসে, রাইট অফ করার যে ক্যাপাসিটিও তো থাকতে হবে। রাইট অফ অনেকে করছে না যে তা না, কিন্তু এটা করতে এটা একটা হিউজ অ্যামাউন্ট, কিন্তু হ্যাঁ এটা অনেক বড় একটা পোর্শন। তো এটা রাইট অফ করতে সময় লাগবে, রাইট অফ করা এত ইজি ব্যাপার। বাট এখানে আমরা আপনাকে একটু আপনাদের যে মানে এক্সপোজারের কথা বলেন, এটা বলেন, এই যে 5,000 কোটি টাকার মতো আপনারা যে মানে যেটা নাকি আপনাদের মানে পেইড আপ ক্যাপিটাল যেটা হয়েছে, এটা তো 5,000 5,500 কোটি টাকা আপনারা পেয়েছেন, কিন্তু সেটা তো আপনারা ইনভেস্ট করতে পারেন, সেটা তো মার্চেন্ট ব্যাংকগুলো আসতেছে না। সেটা আসলে পেয়েছি, ব্যাপারটা এরকম না। ব্যাপারটা হচ্ছে আমাদের একটা এক্সেস লিমিট ছিল। এখন এক্সেস লিমিট থেকে হয়তো অনেকে আসে, তারপরেও কিন্তু অনেকের এক্সেস আছে, অনেকেরই আছে। হ্যাঁ, এটা এখনো স্টিল না, ওইটা বের হওয়ার পরেও অনেকের আছে। আর ওইটা পাওয়ার পরে যে সাথে সাথে ইনভেস্টমেন্টে চলে আসবে, এটাও তো মানে ইনভেস্টমেন্টে আসার জন্য তারপর ইনভেস্টমেন্টে গেলে আবার ওই লিমিটে যে আবার আটকে যাবে। সো আমার যেটা মনে হয় যে একটা বড় ফান্ডের সাপোর্ট লাগবে আমাদের এই ফিনান্সিয়াল ইনস্টিটিউশন মানে যারা আছে তাদের জন্য। যদি একটা ব্যবস্থা করা যায়, আমার মনে হয় ওই গর্তটা পূরণ করা না পর্যন্ত আসলে বের হওয়া যাচ্ছে না আর কি এই সমস্যাটা থেকে। আচ্ছা মুসা ভাই, এখানে একটুখানি কথা বলতেছি যে ওনার কথা থেকে বোঝা গেল যে লিকুইডিটি ক্রাইসিস ইজ এ ক্রাইসিস, সিরিয়াস ক্রাইসিস তারা ফেস করছে। হয় রয়েছে আমরা পত্রপত্রিকায় যেটা দেখি, কমার্শিয়াল ব্যাঙ্কগুলো টাকার উপর বসে আছে, তারা ল্যান্ডিং করতে পারতেছে না, ইন্টারেস্ট রেট কমাইতে 9% পর্যন্ত চলে অফার করতেছে আপনাকে নেওয়ার জন্য, তারপরেও ওনারা কেউ নিচ্ছেন না বা বিভিন্ন কারণে নিচ্ছেন না। যাই হোক, তো ওনারা কেন এখন পুঁজিবাজারে কিছু ইনভেস্ট করতে পারেন না? না, সমস্যাটা হয়েছে অন্য জায়গায় হয়েছে যে রেগুলেশন দিয়ে তো তাদের হাত বেঁধে দিয়েছেন। যেমন ধরেন, যদি ওভার এক্সপোজড একটা ব্যাংক হয়ে থাকে, সে তো আর টাকা ইনজেক্ট ইচ্ছা করে লায়াবিলিটি টাকা দিবে কোত্থেকে? যে ডিপোজিটারদের টাকার মানে একটা ইন্টারেস্ট তো দিতে হবে, তারা ওই জন্যই তো 9% কমাই নিয়ে আসছেন অন্য সেক্টরগুলোতে। আমার কথাটা হলো এই জায়গায় যে রেগুলেটররা তাদের হাতটাকে একটু খুলে দেন না কেন? আরেকটা জিনিস আমি বলি, এই যে নেগেটিভ ইকুইটি আসলো, হু ইজ রেসপন্সিবল ফর দ্যাট? ওনারা তো খুব শক্ত হাতে বলতেছেন না। এইটার রেসপন্সিবিলিটি তো সরকারের। বাংলাদেশ ব্যাংকও বলতেছি, আমি সরকারের বলতেছি, কারণ সরকারের যেই সংস্থা ওনাদেরকে ফোর্স করছে নট টু স্টার্ট ফোর্স সেলিং, তাদের জন্য এটা হয়েছে। মার্জিন লোন কখনো নেগেটিভ ইকুইটি হতে পারে না ইফ দ্য রুল ইজ অ্যাপ্লাইড প্রপারলি। ফোর্স সেল যদি অ্যালাউ করা হয়, এক্স্যাক্টলি 2011 সালে যদি ফোর্স সেল অ্যালাউ করতো, বাজারটা কিন্তু ঠিক হয়ে যেত। মুসা ভাই একটু ইন্টারাপ্ট করতে হচ্ছে, কারণ এক ভদ্রলোক অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন। প্রিয় দর্শক, আপনার নামটি বলে প্রশ্নটি করেন। আসসালামু আলাইকুম, আমার নাম আসলাম মোর্শেদ, আমি ইনভেস্টর ফোরাম অফ চিটাগাং এর কনভেনার। ধন্যবাদ আপনাকে। হ্যাঁ বলেন আপনার প্রশ্ন। আমি একটা প্রশ্ন বিনয়ের সাথে মুসা ভাইয়ের কাছে এবং আপনার কাছে এবং ম্যাডামের কাছে জানতে চাচ্ছি যে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের যে নিয়ন্ত্রণাধীন রিজার্ভ ব্যাংক থেকে 1,000 কোটি টাকা চলে গেছে, হ্যাকাররা নিয়ে গেছে, এবং মাননীয় অর্থমন্ত্রী গতকাল বললেন যে 18 দিন পরেও তিনি গতকাল পর্যন্ত জানতেন না। আমার বিনয়ের সাথে বাংলাদেশ গভর্নর বাহাদুরের কাছে আমার প্রশ্ন
তিনি কি বাংলাদেশের অর্থমন্ত্রীর আন্ডারে চাকরি করেন না আলাদা কারো আন্ডারে চাকরি করেন? তিনি বাংলাদেশ ব্যাংকে কিভাবে রক্ষা করবেন? পুঁজিবাজারকে রক্ষা করা তো দূরের কথা, তার মতো মানুষকে দিয়ে। এই ভদ্রলোককে ভদ্রভাবে বলতে চাচ্ছি সরে যাওয়ার জন্য। আমাদের পুঁজিবাজার বিরোধী এই মানুষের ভূমিকাটা আপনারা দেখেন। বাংলাদেশ ব্যাংকের গভর্নর জানানো উচিত ছিল সাথে সাথে যে বাংলাদেশের অর্থমন্ত্রীকে যে আমার 1000 টাকা হ্যাকাররা নিয়ে গেছে। তিনি এটা কি করলেন? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। যে মুসা ভাই, আমি একটু কারেক্ট করি, আজকের নিউজ যদি ঠিক হয়ে থাকে, এটা 1000 কোটি টাকা, অনেক বেশি। এটা হলো 100 কোটি টাকার মতন, 100 কোটি ডলার। তাহলে কোটিতে অনেক টাকা, 100 কোটি টাকা ডলার। তো সেটা একটা ইস্যু না, সেটা ডিফালকেশন অনেক জায়গায় হয় না, হ্যাক করা হয়েছে, এটা হ্যাকিং না। না, ওনার প্রশ্নটা সেটা না, ওনার প্রশ্নটা হচ্ছে অর্থমন্ত্রী জানেন না কেন। জানানো হলো না। আবার বলবো যে আমরাই কিন্তু বলি যে বাংলাদেশ ব্যাংক ইন্ডিপেন্ডেন্টলি কাজ করবে, সুতরাং ওনার ফাইন্যান্স মিনিস্টার ইজ অ্যাবাভ অল। আমি বলতেছি ইভেন আমেরিকাতেও আপনি দেখবেন ফাইন্যান্স মিনিস্ট্রির সাথে কোনো সম্পর্ক নাই, ফেডারেল রিজার্ভ বোর্ড ইন্ডিপেন্ডেন্টলি কাজ করে। তা আমরা যদি ওইরকম একটা ইন্ডিপেন্ডেন্ট বডি চাই, আমি ওনার সাথে একটু দ্বিমত পোষণ করব। হ্যাঁ, খবর তো তারা জানাবেই, আর ফাইন্যান্স মিনিস্টার না জানলেই কী হয়েছে, জানলেই কী হবে, এইটা কিছু না। আসল জায়গায় আসেন, আসল জায়গাটা হলো আমাদের পুঁজিবাজারে যদি কিছু করতে হয়, যেই জায়গাটায় আমি গেছিলাম, আমরা বারবারই বলি বিটিং অ্যারাউন্ড দ্য বুশ, এর দোষ ওখানে দিতে চাই। আসল কাজটা হলো কি, ডিমান্ড অ্যান্ড সাপ্লাই। যদি ডিমান্ড না বাড়ানো যায়, সাপ্লাই তো মোটামুটিভাবে কনস্ট্যান্ট, আপনি প্রাইস বাড়াতে পারবেন না। তো ডিমান্ডটা কোত্থেকে আসবে? কিনতে চাইতে হবে। কে কিনতে চাইবে? যার কাছে টাকা আছে। যদি অ্যাক্টার্স যারা আছেন, যেমন মার্চেন্ট ব্যাংকের কাছে টাকা নাই, বা টাকা থাকলেও তারা আটকে আছেন, কমার্শিয়াল ব্যাংকগুলো ইনভেস্টমেন্ট করতে পারতেছে না, ইন্ডিভিজুয়াল ইনভেস্টার আমরা যারা আছি মেজরিটি নেগেটিভ ইকুইটিতে আছি, কোথা থেকে টাকা আসবে? ওই যে ম্যাডাম বলতেছেন, একটা মেকানিজমস আমাদেরকে দাঁড়া করাতে হবে। ওই মেকানিজমসটা কী হতে পারে? এখন যে সমস্ত কমার্শিয়াল ব্যাংকগুলোর নিজস্ব ব্রোকারেজ হাউস আছে, নিজস্ব ইনভেস্টমেন্ট ব্যাংক আছে, তাদেরকে লোন দেওয়ার ব্যবস্থা করতে হবে সহজ শর্তে। এবং সহজ শর্তে মানে কি? অ্যাকর্ডিং টু দি কারেন্ট মার্কেট এনভায়রনমেন্ট। তাইলে তারা যদি কম ইন্টারেস্টে লোন পায়, এবং এই লোনটা যদি ইন্ডিভিজুয়াল ইনভেস্টার বা ইনস্টিটিউশনাল ইনভেস্টারকে দেওয়া হয় উইথ লো ইন্টারেস্ট রেট, তাইলেই কিন্তু বাজারটা একটু। আমি একটা লেমেন কোশ্চেন করি, সেটা হচ্ছে যে পুঁজি বাজার সংক্রান্ত যারা রিলেটেড, মানে ব্রোকার হাউস বলেন, মার্চেন্ট ব্যাংক বলেন, বা বিনিয়োগকারী বলেন, সব মানে লোন দিলেই কি সব মানে এটা এই এক্সপোজারের মধ্যে চলে আসবে? ওই তো বললাম, সেটি তো বলতেছি। আপনার আইনটা হচ্ছে যে লিস্টেড কোম্পানিতে যারা মানে বিনিয়োগ করেছে এবং বিনিয়োগের অর্থ, এখন আমি ব্যক্তি মুস্তাক হিসেবেও তো আমি লোন নিতে পারি, পারি না? এখন যেহেতু আমি স্টক ব্রোকার, আমি এমন অপরাধ করেছি, আমি গিয়া চাইলে পরে আমাকে টাকা দিবে না, যেহেতু তার এক্সপোজ হয়ে যাবে। না, এখন আমি বলতেছি সেই জায়গাটাই যে আমেরিকান স্টক মার্কেটে বা আদার মডার্ন স্টক মার্কেটে মার্চেন্ট ব্যাংকস, যেখানে ওরা হলো ইনভেস্টমেন্ট ব্যাংকস, তাদের পোর্টফোলিওর এগেনস্টে যেই লোনটা নেয়, ওটা কিন্তু 100% সিকিউর বিদায় ওই লোনটা সিকিউর। আমার ডক্টর মুসা যে কথাটা বলতেছিলেন, ডক্টর মুসা, আমার একটা প্রশ্ন ছোট্ট, যে আমরা বলি, আপনারাও মানে অ্যানালিস্ট হিসেবে, ইকোনমিক অ্যানালিস্ট হিসেবে আপনারাও বলেন যে বাংলাদেশের ইকোনমি ইজ মাচ বেটার দেন এনি টাইমস, ইটস এ স্ট্রং ইকোনমি। তো স্ট্রং ইকোনমির পরে পুঁজিবাজার এরকম হচ্ছে কেন? এবং 1 নম্বর, 2 নম্বর হচ্ছে যে যখনই আমাদের ইন্টারেস্ট রেট মানে সবচেয়ে কম, এখন এর চেয়ে কম বোধহয় কোনো সময় বাংলাদেশ হওয়ার পরে হয়নি। এরপরে পুঁজিবাজারের ভাইব্রেন্ট হচ্ছে না কেন? পুঁজিবাজার তার গতি পাচ্ছে না কেন? ইন্টারেস্টিং, সেটাই বললাম যে কি অনেক জায়গায় কিন্তু ভেরি ইন্টারেস্টিং, অনেক জায়গায় কিন্তু আমরা ইউনিক। তো ওই ইউনিকনেসের একটা বড় এক্সাম্পল এখানে হইল যে আমরা যারা ফাইন্যান্সের ছাত্র, ফাইন্যান্স পড়াই, আমাদের বেসিক প্রিন্সিপালটা এখানে অ্যাপ্লাই করতেছে না। ম্যাক্রো ইকোনমিক ভেরিয়েবলসের মধ্যে আমরা কি খুঁজি? আমরা খুঁজি জিডিপি গ্রোথ রেট, আমরা খুঁজি ইনফ্লেশন এনভায়রনমেন্ট, আমরা খুঁজি ফিউচার প্রসপেক্ট অফ দ্য কান্ট্রি। ইন অল ইন্ডিকেশন আমাদের গত 10 বছর পর এভারেজ 6%-এর উপরে গ্রোথ ছিল। এই বছর গ্রোথ রেটটা IMF এবং ওয়ার্ল্ড ব্যাংক বলতেছে 6.5% হবে, এবং গভর্নমেন্ট এখনো বলতেছে 7% হবে। আগামী বছর টার্গেট করতেছে 7.2%। মেগা প্রজেক্টস আর in the process of implementation. আমাদের এক্সপোর্ট ইজ ডুইং ফ্যান্টাস্টিক। এই লাস্ট মান্থের এক্সপোর্ট গ্রোথ রেট ছিল প্রায় 13%। গত 7 মাসের গ্রোথ রেট হলো 8%-এর বেশি। একটা জায়গায় আমরা পিছিয়ে আছি, সেটা হলো রিমিটেন্স। গত বছর যা আসছে তার চেয়ে একটু পিছিয়ে। এটা তো হতে পারে, এটা তো বিভিন্ন কারণে। আরো একটা অ্যাডভান্টেজ দেখেন, আমাদের রিজার্ভের পরিমাণ এখন 28 বিলিয়ন ছাড়িয়ে গেছে। আমাদের
ইম্পোর্ট কমে গেছে রিলেটিভলি, গ্রোথ বাড়ছে, রিলেটিভলি কমে গেছে, তখন ক্রুড অয়েলের পয়সা কম দিতে হচ্ছে, আমাদের ফুড কিনতে হচ্ছে না। আচ্ছা, ওভারঅল ভাইব্রেন্সি অফ দি ইকোনমি আছে। এত কিছুর পরে আমরা যদি মনে করি ইন্ডাস্ট্রি উইল বি ডুইং ওয়েল ইন ফিউচার, যাদের ক্যাশ ফ্লো ভালো হবে, ইন্টারেস্ট রেট কমে গেল, শেয়ারের প্রাইস বাড়বে না কেন? তার মানে কি আমরা ইন্ট্রিনসিক ভ্যালু ক্যালকুলেট করি না, করলে যদি ইন্ট্রিনসিক ভ্যালু মার্কেট প্রাইস থেকে বেশি হয়ে থাকে, যারা নাকি ইনস্টিটিউশনাল ইনভেস্টার তারা কিনেন না। এই কারণটার মধ্যে দুটো থাকতে পারে। একটা হলো তারা ডেলিভারেটলি না কিনে আরও বেশি কমিয়ে কিনবেন, ভালো প্রফিট করবেন। আমি এই থিওরিতে যাচ্ছি না। আরেকটা কারণ হলো তাদের হাত পা বাঁধা, তাদের কাছে টাকা। একটা জিনিস দেখেন, খেয়াল করেন, আপনাকে বলি, যেসব মানে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনগুলো স্পেশালি ব্যাঙ্কগুলো ডিভিডেন্ড ডিক্লেয়ার করছে এবং খারাপ ডিভিডেন্ড ডিক্লেয়ার করেনি, যদিও মানুষের ব্যাংকের উপর এত বড় ডিবাকল হয়ে গেছে, এত বড় কিছু অনেক কিছু ঘটনা ঘটে গেছে, মানুষের আস্থাহীনতার মধ্যে চলে আসছে, তারপরেও কিন্তু ব্যাঙ্কগুলো ডিভিডেন্ড ভালো দিচ্ছে এবং ভালো দেওয়ার পরেও ব্যাঙ্কগুলোর মুভমেন্ট হচ্ছে না। আমি এইটাই আশ্চর্য ব্যাপার। আমি বুঝলাম ওভারঅল ব্যাংকের আপনি যদি দেখেন, আপনি যদি মানে টাকা রাখেন, এখন ব্যাংকে এফডিআর করেন বা টাকা রাখেন 5 to 6% পাবেন, তাই তো? হোয়ারেজ যে ডিভিডেন্ড দিয়েছে সেই ডিভিডেন্ডে যদি শেয়ারটা কিনেন আপনি আমি লিখে দিয়ে করতেছি আফটার মানে ডাইলুশন, এই তারপরে আপনি 12% থাকবে না, 12% থাকবে। দ্যাটস ট্রু। এখন কারা করবে? ইন্ডিভিজুয়াল ইনভেস্টর তো আটকায় গেছে, তাদের নেগেটিভ ইকুইটির জন্য আটকায় গেছে। ফ্রেশ মানি বাজারে আনবে, লোকজনের ভয় পেয়ে গেছে। সেটাই আপনি তো ব্রোকার হাউস চালান না এখন, মানে কীরকমভাবে নতুন ক্লায়েন্ট, নতুন ইনভেস্টারদের সারা কেমন, 1 নম্বর। 2 নম্বর, একটা কথা বাজারে আছে যে আপনারা গত 3-4 মাসে আইপিও এবং বড় ইস্যু, তাতে 4-5 হাজার কোটি টাকা বাজার থেকে চলে গেছে। এরপরে বাজারে প্রাথমিক বিনিয়োগকারী, যেটা প্রাইমারি লেভেলের আইপিওতে তো আমরা দেখি 15 গুণ 20 গুণ পর্যন্ত ওভার সাবস্ক্রাইব হচ্ছে। তো এই বিনিয়োগকারীরা যদি প্রাইমারি মার্কেটে ইন্টারেস্টেড হয়, সেকেন্ডারি মার্কেটে হচ্ছে না কেন? সেকেন্ডারি মার্কেটে ইন্টারেস্টেড হতে হলে আমাদের দেশের বিনিয়োগকারীদের নেচারটা কিন্তু একটু ডিফারেন্ট। তারা বেসিক্যালি চায় একটু শর্ট টার্মে গেইনটা করে নিতে। হ্যাঁ, এটা মেজরিটি, হ্যাঁ মোরলেস এরকমই আর কি। তাদের এটা মেজরিটি আর কি, আমাদের বিনিয়োগকারীদের মধ্যে মেজরিটি। তো যেটা এখন তারা একটু শেকি ফিল করে, এটা দেখতেই পাচ্ছে যে মার্কেট আপস অ্যান্ড ডাউনস হয়, এই কারণে তারা আসছে না। আর যারা আইপিও, হ্যাঁ লং টার্ম ইনভেস্টমেন্ট দরকার। লং টার্ম ইনভেস্টমেন্ট এখন ওই যে মানে স্যারও যেটা বলছেন যে আমাদের নেচার ডিফারেন্ট, এখন আমরা সেই ব্যাপারে, এটা তো সাইকোলজিক্যাল ব্যাপার যে আমরা শর্ট টার্মে একটা গেইন, কিংবা তাদের নিয়ে অভ্যস্ত, আগে হয়েছে শর্ট টার্মে গেইন পেয়ে গেছে, তো কেন আমি লং টার্মে বসে থাকবো? যদিও লং টার্ম ইনভেস্টরদের গেইন সবচেয়ে বেশি হয়, এটা স্বীকৃত, এটার কোনো দ্বিমত নেই কারো, কিন্তু ওয়েট করতে চায় না অনেকে। আর যারা প্রাইমারি ইনভেস্টর, একটা মজার জিনিস দেখেন, আপনি যদি মনে করেন একজন সাধারণ বিনিয়োগকারী হিসেবে 1 কোটি টাকা ইনভেস্ট করবেন পুঁজিবাজারে, আপনি 1 কোটি টাকা ইনভেস্ট করে পরের দিন থেকে আপনি জিজ্ঞেস করতে থাকেন কত লাভ হলো। আর 1 কোটি টাকা যদি আপনি এফডিআর করেন, 1 বছর পরে 5% বা 6% পাইবেন, তাও 10% কাটা রাখবে আপনার কাছ থেকে, তখন কিন্তু আপনি 1 বছর চুপচাপ বসে থাকেন। কিন্তু পুঁজিবাজারে এসে কেন এই সাইকোলজিটা কাজ করে? সাইকোলজি, এটা আসলে সাইকোলজি হয়ে গেছে, যেটা আমাদের সবসময় মানে আমরা দেখেছি আগে আমাদের পুঁজিবাজার যখন প্রফিট যখন হয়েছে 2010-এর সময় যে প্রফিট সবাই দেখেছে, তো ওই ব্যাপারটা থেকে আসলে আমাদের জেনারেল ইনভেস্টররা বের হয়ে আসতে পারছেন না। যতই আমরা তাদের মোটিভেট করতে চাচ্ছি যে আপনারা একটু লং টার্মে, একটু দেখে লং টার্মে চলে যান, কোনো সমস্যা নাই, ট্রেডাররা থাকবে, লং টার্মে থাকবে। যে সব শেয়ার আছে যদি একটু লং টার্মে যায়, আমি গ্যারান্টি দিতে পারি যে তারা প্রফিট করবে। শিওর, এটা তাদের ভালো ডিভিডেন্ড পলিসি দেখে, ভালো ডিভিডেন্ড দেয় অনেক কোম্পানি আছে, আমাদের অনেক কোম্পানি আছে, ভালো ডিভিডেন্ড পলিসি দেখে যদি ঢুকে, ডিভিডেন্ডও পাবে তাদের, সেটা যেটা আপনি বলতেছেন যে মানে এফডিআর রেট থেকে হাই, এটাও পাবে, প্লাস তাদের যে ক্যাপিটাল এরোশন হওয়ার চান্সেস কম, ক্যাপিটাল এরোশন মধ্যে হতে পারে নেমে যাবে। তার মানে এখন আমি প্রত্যেকদিন যে যদি আমি বসে থাকি আল্লাহ আজকে কেন পড়লো, এটা এভাবে চিন্তা করলে তো হবে না। আমি 1 বছরের জন্য কিনেছি, আমি 1 বছর পরেই এটা নিয়ে চিন্তা করি, যদি ইন দ্য মিন টাইম কোনো ফান্ডামেন্টাল চেঞ্জ না আসে ওই কোম্পানি নিয়ে, যে হতে পারে অনেক রকম রুলস অ্যান্ড রেগুলেশনের কারণে অনেকের চেঞ্জ আসে, ওই রকম কোনো চেঞ্জ যদি না আসে, তাহলে ওই কোম্পানি নিয়ে আমাদের এত মানে টাইম রেঞ্জটা আমার ঠিক রাখতে হবে। 1 বছর আপনি তো মনে করি, আমার তো কোনো সাধারণ বিনিয়োগকারীর মধ্যে তো আমার মনে হয় 1 মাসের বিনিয়োগ ধরে রাখে এরকম বিনিয়োগকারীর সংখ্যাই খুব কম, তাই না? জি, এই অবস্থা থেকে উত্তরণের তো কোনো উপায় কি আপনারা? আমি একটা জিনিস যেটা বুঝি, যেটা সেবির চেয়ারম্যান একটা কথা বলছিল যে ফাইন্যান্সিয়াল লিটারেসি, মানে
অধ্যাপক মুসা বলতে পারবেন, আমাদের বিনিয়োগকারীদের ফাইন্যান্সিয়াল লিটারেসি দরকার। হ্যাঁ, এবং আসলে হুজুগে শেয়ার না কিনে তাদের দেখা উচিত যে কোনটা ফান্ডামেন্টালি সাউন্ড কোম্পানি, তার ডিভিডেন্ড পলিসি কি, এরকম শেয়ারে বিনিয়োগ করলে আমি তো মনে করি না যে তাদের লোকসানের কোনো সুযোগ আছে। কে কবে চুন খেয়ে মুখ পড়ছে, এখন যদি সেই ভয়ে পুঁজিবাজার থেকে দূরে থাকে তাহলে দুঃখজনক। আপনি কি বলেন? আমি যেটা বলবো যে সাধারণ বিনিয়োগকারী যাদেরকে বোঝাচ্ছি আমরা, তাদের কিন্তু ইন্ডিভিজুয়াল পোর্টফোলিও তৈরি করার কথা না। দে শুড ইনভেস্ট ইন মিউচুয়াল ফান্ডস। একটার হবেন ইনস্টিটিউশনাল ইনভেস্টার্স। আনলেস and until we can move from this environment to institutional investor dominated মার্কেটের ডিসিপ্লিনটা থাকবে না, তাড়াতাড়ি আসবে না। তখন বিকজ মিউচুয়াল ফান্ডগুলোর পারফরমেন্স খুব খারাপ, কাউকে এখন বললে ওখানে কাছে দিয়েও যাবে না। তো একটা ডিসিপ্লিন আমাদেরকে আনতে হবে। তখন ইন্ডিভিজুয়াল ইনভেস্টাররা যতই জানুক, কতটুকু লিটারেট আপনি তাকে করতে পারবেন। একদিন বক্তৃতা দিয়া যে ভাই পি রেশিও ক্যালকুলেট করো, ইপিএস দেখো, দেখা কেন, এগুলোর কিন্তু অনেক রকমের সমস্যা আছে। পি রেশিও বেশি ভালো নাকি কম ভালো? অনেকে বলবে কম ভালো, আমি বলবো অনেক বেশি পি রেশিওর কোম্পানি এখন হাইলি আন্ডারভ্যালুড থাকতে পারে, ইনভেস্ট দেয়। কিন্তু এই জিনিসটা বোঝানো তো একজন সাধারণ ইনভেস্টারের কাজ না। তো যার কাজ না তাকে লিটারেট করে আপনি কি করবেন? আমি তো মনে করি না কিছু করা যাবে। যার কাজ তাকে করতে দেন। আমার কত লিখে শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট হবে। আমেরিকান অলমোস্ট অল হাউস হোল্ড যাদের টাকা আছে তারা ইনভেস্টমেন্ট করে শেয়ার মার্কেট। আপনি বলতেছিলেন আমেরিকার ইকোনমি যখন মানে স্ট্রং ছিল তখন একবার পুঁজিবাজার ক্র্যাশ করছিল, হ্যাঁ, যেটাকে ব্ল্যাক মানডে বলা হয়। তখন আমি যতটুকু জানি আপনি ইউ আর ইন ইউএস দ্যাট টাইম, তো ওরা ওভারকাম করলো কেমন? না, সব জায়গায় কিন্তু এটাই করে। যেমন ধরেন যদি কোনো কারণে এক্সটার্নাল শক এসে যায়, বাজারে কিন্তু একটা প্যানিক ক্রিয়েট করে। আমাদেরও কিন্তু প্যানিক ক্রিয়েট করলে অনেক সময় আনইউজুয়ালি শেয়ারের দাম কমতে থাকে। তো আমেরিকাতে ওই সময়টায় ব্ল্যাক মানডের পর দিন হাইয়েস্ট পলিটিক্যাল অফিস অফ দ্য কান্ট্রি, প্রেসিডেন্ট হিমসেলফ সেড দ্যাট আমার ইকোনমিক ফান্ডামেন্টাল ইজ সো স্ট্রং, শেয়ারের দাম এত কমতে পারে না। সুতরাং যারা ইনভেস্টমেন্ট করো, তো ট্রেজারি সেক্রেটারি ওপেনলি বলল যে যাদেরই দরকার লোন নেওয়ার শেয়ার কেনার জন্য উই আর ওপেন, যত ইচ্ছা তত লোন নেন। আরেকটা জিনিস কোম্পানিতে অ্যালাউড না, কিন্তু ওখানে অ্যালাউড। শেয়ার রিপারচেস করার একটা সিস্টেম আছে। যদি কোনো কোম্পানি যদি তার নিজের শেয়ার কেনেন, এটাকে বলে রিপারচেজ অফ স্টক। এই আইনটা এখন পর্যন্ত ইমপ্লিমেন্ট নাই আমাদের নাই। তো রিপারচেজ অফ স্টক মধ্যে অনেকগুলো কোম্পানি সাথে সাথে বলে ফেললো যে আওয়ার স্টকস আর হাইলি আন্ডারভ্যালুড, আমরা শেয়ার কিনবো। দেখেন কতগুলো কাজ একসাথে হইলো। আর আমাদের দেশে আইনের জন্য আমরা অনেক কিছু করতে পারি না। অনেক সময় দেখা যায় আমাদের রেগুলেটর এবং ইনভেস্টাররা যেমন প্যানিক করে, রেগুলেটরও প্যানিক করে ওভার রেগুলেটেড করে ফেলে। এই কথাটা আমি আসার সময় শুনতেছিলাম, কয়েকজন বলতেছিল যে আমরা ইনভেস্টমেন্টে যাবো কি, একটা শেয়ার কিনলে পরে এটা ইনকোয়ারি করে, আবার কমলে পরে কিছু বলে না। তো রেগুলেটরটা কি চাই বাজার না উঠুক? আপনার কি মনে হয়? অন্তরে বোধহয় এটা না, কিন্তু আবার ওরা সমালোচিত হয়। যেমন ধরেন একটা শেয়ার যদি পরপর কয়েকদিন বাড়তে বাড়তে 2 গুণ বেড়ে গেল, এখন স্টক এক্সচেঞ্জ কিছু করলো না, তখন আমি আর আপনিই বললাম, পরে কেউ যখন আবার দাম কমা শুরু করে যে তারা কি করছিল, তারা কি ঘুমাচ্ছিল? সার্ভিলেন্স তো হবে, মনিটরিং হবে, সার্ভিলেন্স তো হইতেই হবে। সার্ভিলেন্স যত স্ট্রং হবে তত পুঁজিবাজারের জন্য। এবং সেই জায়গায় আমি যেটা বলি আর কি, যে এই সমস্ত কাজগুলো করতে হবে নীরবে, অ্যানাউন্সমেন্ট দিয়ে না। অ্যানাউন্সমেন্ট দিয়ে অনেক সময় করলে হিতে বিপরীত হয়। ওই হিতে বিপরীত যাতে না হয়, যেমন ধরেন এই যে ওভার এক্সপোজার অফ কমার্শিয়াল ব্যাংকস, বারবারে আমরা একটা ডেডলাইন দিচ্ছি, অ্যানাউন্সমেন্ট করে দিচ্ছি, এই অ্যানাউন্সমেন্ট ক্রিয়েটস এ প্রবলেম। আমার কথাটা হইলো কমার্শিয়াল ব্যাংকের উপর মরাল সুয়েশন নামে একটা অস্ত্র আছে, সেন্ট্রাল ব্যাংক এটা করে। ম্যানেজিং ডিরেক্টর ডাইকে বললেই তো চলে, কেউকে জানানোর দরকার নাই, আপনার পোর্টফোলিও সাইজটা আস্তে আস্তে ছোট করে ফেলে। এটা নাকি করছে বাংলাদেশ ব্যাংক, তারপরে তো সাহস পাচ্ছে না, লিখিত পায় নাই বলে। এখন প্রশ্নটা হলো যদি আটি আমের চাইতে বড় হয়ে যায়, ওটা তো সমস্যা। আমাদেরকে বুঝতে হবে ওই ডিসিপ্লিনটা ফাইন্যান্সিয়াল সেক্টরে আনতে হবে। আনলেস উই হ্যাভ দ্যাট, যত কথাই বলি কোনো সেক্টরই ভালো করবে না। যেমন ধরেন এক সময় আমাদের প্রবলেম ছিল কি, ইন্টারেস্ট রেট খুব হাই, এখন ইন্টারেস্ট কমেও লোন নিতে চায় না ব্যাংক, বিজনেসম্যানরা। রাইট, কি করবেন আপনি?
না, এটা বিজনেসম্যানরা নিতে চায় না, তো বিভিন্ন কারণ থাকতে পারে। সেটা হচ্ছে যে গ্যাস একটা প্রবলেম, আমাদের একটা বিদ্যুৎ আমাদের প্রবলেম ছিল, সেটা তো ওভারকাম করেছে কোনো রকম। তো এখন বিজনেসম্যানরা নিচ্ছে না এই কথাটা। ইম্পোর্ট, আসলে কথা হচ্ছে যে ইম্পোর্ট করার মতো আগে যেভাবে ইম্পোর্ট হতো সেভাবে হচ্ছে না। সেই জন্য আপনিই বললেন যে ইকোনমি আমাদের স্ট্রঙ্গার হচ্ছে এইসব কারণে। তো ফাহমিদা, আপনি একটা জিনিস বলেন যে আপনি পুঁজিবাজারে থাকার অবস্থায় এই যে আমরা এতক্ষণ আলোচনা করলাম যে বিনিয়োগকারীদের আস্থার, এই আস্থার তো আপনার বিনিয়োগকারীরা যদি আজকে নিয়ে কালকে বেচতে চায়, এই আস্থার থেকে তো আমরা সরাতে পারবো না। এটার জন্য কি করতে হবে আমাদের? আপনারা যদি সব হাউসগুলোর থেকে বিনিয়োগকারীদেরকে অন্ততপক্ষে এইভাবে না বলেন যে দেখো, তুমি যদি ব্যাংকে রাখতা তুমি কয় টাকা পাইতা, এখানে আইসা যদি পরের দিনে তুমি ট্রেড করতে চাও তাহলে তো মুশকিল। আমরা সবসময়ই এই মেসেজ দিয়ে যাচ্ছি বিনিয়োগকারীদের, সবসময় দেই, এবং এটা তো স্বাভাবিক, এটা তো রুলস, এটা তো তাদের বুঝতে পারতে হবে। তো আস্থা যে একেবারে হচ্ছে না তাই না, মার্কেট যখন আমি মানে একটু আমরা তো ডিরেক্ট দেখতেছি, তো যেটা হচ্ছে যে যখন একটু স্টেবল থাকে, আমি লাস্ট 2-3 মাস কিন্তু মোটামুটি একটু ভালো ছিল, স্টেবিলিটি ছিল, তখন কিন্তু অনেকেই ইন্টারেস্ট ফিল করেছে। হ্যাঁ, ইন্টারেস্ট ফিল করে ওনারা কিন্তু আসে, আস্থা ফিরে পায়। ওই যে হয় যে একটু শার্পফল হলে প্যানিক, কিচ্ছু না, আমাদের মার্কেট খুব সেনসিটিভ, একটু প্যানিক হয়ে যায়। আমরা তো সবসময় মোটিভেট করে যাচ্ছি, এটা তো এটাই সমস্যা, আর কিছু না। ওই ঠিক হয়ে যাবে হোপফুলি, যে আমরা তো মোটিভেট করে যাচ্ছি, এখন আমাদের মোটিভেশন নিয়ে কাজ করতে হবে, আর আসলে কিছু করার বোঝাতে পারতে হবে আর কি, যে আমাদের একটু ইনভেস্টমেন্ট আমরা বুঝে শুনে করলে সমস্যা নাই, একটু ওয়েট করলে রিটার্ন পাওয়া যায় আসলে এই মার্কেট থেকে। আচ্ছা আচ্ছা, তা আপনি খুব আশাবাদী যে পুঁজিবাজারে? আমি খুব আশাবাদী, যেহেতু আমাদের ইকোনমিক ইন্ডিকেটর সব পজিটিভ এবং গভর্নমেন্টের সদিচ্ছা আছে আমাদের পুঁজিবাজারকে ভালো করার। আমি আশাবাদী যে আমাদের পুঁজিবাজার সামনে ভালো হবে। মুসা ভাই কিছু বলবেন? ওই অনেক ভালো কথার সাথে একটা খারাপ কথাও বলি আমাদের বাজারের জন্য, সেটা হলো পলিটিক্যাল ক্লাইমেট। এমনি মনে হচ্ছে শান্ত আছে, আনলেস এ ক্রেডিবল ইলেকশন ইজ, সেটা তো পলিটিক্যাল। এই নিয়ে বোধহয় আমি আপনাকে একটা বলি, এই যে হরতাল টরতাল এত কিছু কিছু আমাদের পুঁজিবাজারে কিন্তু এফেক্ট করে না, পুঁজিবাজার কিন্তু চলছে, এবং এটা নিয়ে আলোচনা নাই বা করলাম। পলিটিক্যাল অবস্থাটা, ওই যে আনসার্টেনিটিটা, ওই আনসার্টেনিটিটা একটা বড় প্রশ্ন। আরেকটা জিনিস আমাকে শেষ করতে যে একদম সময় দিচ্ছে না আমাকে, 1 মিনিট। আমি বলতেছি যে বিদেশি যে ইনভেস্টমেন্টটা বাংলাদেশের শেয়ার মার্কেটে হইতো, ওইটাও কিন্তু হইতে পারতো, ওইটাও হচ্ছে না, একটু খুঁজে দেখতে হবে। একটা জিনিস বলি আপনাকে যে বিদেশি বিনিয়োগকারীরা কিন্তু আস্থা হারায় না, এবং বিদেশি বিনিয়োগ আমাদের অনেক বাড়ছে, অন্যান্য বছরের তুলনায় অনেক বাড়ছে। যাই হোক, আমি প্রিয় দর্শক, আমাকে এখনই শেষ করতে হচ্ছে। আপনারা আমার 2 আলোচকের সুন্দর আলোচনা শুনলেন। আমরা একজন তো আশার আলো শোনালেন, আমার ঠিক হয়ে যাবে বাজার। আমিও বিশ্বাস করি বাজার অচিরেই, মানে খুব দূরে না, বাজার ঠিক হতে হবে, না হওয়ার কোনো কারণ নাই, কারণ আমাদের সবগুলো ইন্ডিকেটর যখন পজিটিভ, পুঁজিবাজার এইভাবে থাকতে পারে না। শুধুমাত্র আমাদের এই চাকাটা ঘোরানোর একটা সিদ্ধান্ত দরকার, এবং এইটা খুব তাড়াতাড়ি হবে বলে আমরা আশা করছি। এবং আপনারা বিনিয়োগকারীরা, আপনারা যারা দর্শক, আপনারা যারা আমাদের কথা শুনতে পাচ্ছেন, সবাই বলতেছে একটা লং টার্মে বিনিয়োগ করেন, এবং আপনি হিসাব করুন, নিজে হিসাব করেন যে ব্যাংকে টাকা রাখার চেয়ে আপনি পুঁজিবাজারে টাকা রাখা লাভজনক কিনা, এবং যদি লাভজনক মনে করেন পুঁজিবাজারে আসেন, পুঁজিবাজারকে সমৃদ্ধ করেন। ধন্যবাদ আপনাদের সবাইকে এতক্ষণ আলোচনা আমাদের সঙ্গে থাকার জন্য। আগামীতে দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।